তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে সরণ পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। সরণ পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। মূলত এটা একটা প্র্যাকটিক্যালের জিনিস, প্র্যাকটিক্যাল করা হয়। তো এখানে কি করা হয় যে লেন্স আর একটা পর্দা এবং একটা বস্তু। এবার আমরা আগে দেখেছিলাম যে লেন্সের দুটি অবস্থানের জন্য কি হচ্ছে, পর্দায় একটা বস্তু দুটো স্পষ্ট প্রতিবিম্ব গঠন হচ্ছে। এক্ষেত্রে সেই জিনিসটাকে কাজে লাগানো হয় এবং কি করা হয়, ফোকাস দূরত্বটা নির্ণয় করা হয়। সরণ পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়, এটা একটা প্র্যাকটিক্যাল। তো এই ক্ষেত্রে কি করা হয়, একটা পর্দা এবং একটা বস্তু রাখা হয় এবং তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা, সেটা লেন্সটা যে ফোকাস দূরত্ব তার 4 গুণের থেকে বেশি দূরত্বে রাখা হয় এবং লেন্সের দুটি অবস্থানের জন্য কি প্রতিবিম্ব গঠন হয়। এবার সেখান থেকে আমরা কি করব, ফোকাস দূরত্বটা নির্ণয় করব। আগে আমরা যেরকম ক্যালকুলেশন করেছিলাম, এটা হচ্ছে একটা মূলত প্র্যাকটিক্যালের জিনিস, প্র্যাকটিক্যাল করানো হয়। তো এখানে কি করা হয়, এখানে একটা N1 আর এখানে একটা N2, দুটো পিন নেওয়া আছে। ঠিক আছে, দুটো পিন নেওয়া আছে এবং একটা আলোকীয় বেঞ্চ, অর্থাৎ এক সরলরেখা বরাবর একটা জিনিসগুলো সব রাখা হয়। সেই জিনিসটা একটা জায়গায় রাখা হয়, সেইটাকে বলা হচ্ছে আলোকীয় বেঞ্চ বা অপটিক্যাল বেঞ্চ বলা হয়। তিনটাকে একটা সরলরেখা বরাবর রাখা হয়, একটা বস্তু, একটা লেন্স, একটা পর্দা, বা এক্ষেত্রে আমি দুটো পিন নিয়েছি, একটা N1 একটা N2 পিন। ঠিক আছে, N1 N2 পিন দুটো নিয়েছি। যে পিন দুটো নেওয়া হয়েছে, সেই যে পিন দুটো, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে যে ফোকাস দূরত্ব আছে লেন্সের, সেই ফোকাস দূরত্বের 4 গুণের থেকে বেশি ডিস্টেন্সে আমি নিয়েছি। আমাকে এখানে কি করতে হবে, যে প্রতিবিম্ব যেটা আছে সেই প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হবে। অবস্থান নির্ণয় করে কি করতে হবে, ফোকাস দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে বললাম আমি দুটো পিন নিয়েছি, সেই দুটো পিনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে যে ফোকাস আছে, সেই ফোকাস দূরত্বের 4 গুণের থেকে বেশি দূরত্ব আমি রেখেছি। 4 গুণের থেকে বেশি দূরত্ব আমি রেখেছি N1 N2 পিন। এবারে N1 পিনের জন্য কি হবে, এই অবস্থানের জন্য কি হবে, N2 যেখানে আছে সেই পিনে কি হবে, একটা বস্তুর প্রতিবিম্ব গঠন হবে। N1 পিনটা একটা প্রতিবিম্ব এই জায়গায় গঠন হবে। আবার N2 এর জন্য কি হবে, এই জায়গায় যদি বস্তু রাখা হয় বা N2 যে পিনটার জন্য কি হবে, প্রতিবিম্বটা এই জায়গায় গঠন হবে। তো লেন্সের এরকম দুটো অবস্থান আছে, যে দুটো অবস্থানের জন্য কি হবে, এই জায়গায় কি হবে, N1 পিনে দুটো প্রতিবিম্ব গঠন হবে। তো প্রথম যখন লেন্সটা কি ছিল, L1 অবস্থানে ছিল, তার দরুন কি হচ্ছে, N1 যে পিনটা আছে তার একটা প্রতিবিম্ব এই যে N2 পিন রাখা আছে, সে এই জায়গায় গঠন হবে। ঠিক আছে, এই জায়গায় তার প্রতিবিম্ব গঠন হবে যখন L1 লেন্সে থাকে, L1 অবস্থানে যখন থাকছে। এবার কি করলাম, আমি অবস্থানটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, অবস্থানটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন পজিশনটা কোথায় আছে, L2 অবস্থানে আছে পিনটা। পিনটা বলছি এখানে কোথায় আছে, L2 অবস্থানে লেন্সটা আছে। তাহলে এখানে কি হবে, N1 যে পিনটা আছে তার কি হবে, একটা প্রতিবিম্ব কোথায় গঠন হবে, এরকম জায়গায় গঠন হবে। ঠিক আছে, এই বরাবর। কারণ আমরা আগে দেখেছিলাম লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব গঠন হয়। এই ক্ষেত্রেও কি হবে, সেম হবে। কারণ কি, N1 এবং N2 যে পিন দুটো রেখেছি তাদের ডিস্টেন্সটা কত, ফোকাস দূরত্বের 4 গুণের বেশি। লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হলে দুটো প্রতিবিম্ব গঠন, এই ক্ষেত্রে কি হবে, দুটো প্রতিবিম্ব গঠন হবে। তাহলে L1 অবস্থানের জন্য N1 পিনের জন্য একটা প্রতিবিম্ব, N2 যে পিন রাখা আছে সেই জায়গায় গঠন হবে এই একটা। আবার কি আছে, যখন L2 অবস্থানে থাকবে সেই ক্ষেত্রে পিনটা একটা প্রতিবিম্ব কোথায় হবে, N2 যেখানে পিন আছে এই বরাবর এখানে একটা প্রতিবিম্ব গঠন হবে, দুটো প্রতিবিম্ব গঠন হবে। আবার যদি বলি N2 এর একটা প্রতিবিম্ব কোথায় গঠন হবে, N1 এ গঠন হবে। N2 যে পিনটা রাখা আছে তার প্রতিবিম্ব এখানে গঠন হবে। তাহলে এখানে বস্তু থাকলে এই জায়গায় প্রতিবিম্ব, এখানেও যদি বস্তু থাকে এই জায়গায় প্রতিবিম্ব। ঠিক আছে, একই জায়গায় দুটো প্রতিবিম্ব গঠন হয়, সেটা আমরা আগেও দেখেছি। এক্ষেত্রেও সেই পদ্ধতিটা কাজে লাগাইয়ে আমরা কি করব, ফোকাস দূরত্বটা নির্ণয় করব। তো এই যে দুটো জিনিস আলাদা আলাদা যে জায়গায় রেখেছিলাম, L1 অবস্থানে L2 অবস্থানে, এই দুটোকে যদি আমি এক জায়গায় করি, ঠিক আছে, তাহলে তার চিত্রটা ঠিক এরকম হবে। তার চিত্রটা ঠিক এরকম হবে। L1 অবস্থানের জন্য আমি দেখিয়েছি, L2 অবস্থান সেটা ভার্চুয়াল ভাবে দেখিয়েছি। ঠিক আছে, ইমাজিনারি। এক্ষেত্রে কি রশ্মিগুলো কি কোন পদ্ধতি যাবে সেগুলো দেখানো আছে। এক্ষেত্রে কি হয়, আমরা যে রশ্মি যে পদ্ধতি সেটা কি আমরা দেখি, যে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে সোজা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যায়। যদি সমান্তরালভাবে আসে, রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পর ফোকাসের মধ্যে দিয়ে যায়, তাই গেছে। এক্ষেত্রে সেম জিনিস, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে, কোনো রকম বিচ্যুতি ছাড়া আলোক কেন্দ্রের মধ্যে সোজা বেরিয়ে গেছে। আর একটা সমান্তরালভাবে আসার পর কি হচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে চলে গেছে, F2 ফোকাস, এখানে কি F1 ফোকাস। ঠিক আছে, এই দুটোকে কি করলাম, এক জায়গায় করলাম, এরকম একটা জিনিস পেলাম। এখন দেখো L1 অবস্থান আর L2 অবস্থান, এদের মধ্যে ডিস্টেন্সটা কত, x। পর্দা আর বস্তু বা N1 আর N2 যে পিন দুটো রাখা আছে তাদের মধ্যে ডিস্টেন্স কত, d।
ঠিক আছে, এখানে সেইগুলো আমি লিখেছি যে ডি হচ্ছে পিন দুটির মধ্যে ব্যবধান, এক্স হচ্ছে লেন্সের দুটি অবস্থানের মধ্যে যে দূরত্বটা এক্স, ঠিক আছে। L1 L2 অবস্থানের দরুন কি হচ্ছে N2 যে পিনটা আছে তার দুটো প্রতিবিম্ব কোথায় ঘটানো হচ্ছে, N2 যে পিনটা ছিল সেখানে গঠিত হচ্ছে। তাহলে লেন্সের যে প্রথম অবস্থান কোনটা, L1 অবস্থান। L1 অবস্থানের দরুন এখানে বস্তুর দূরত্ব কোনটা, বস্তুর দূরত্ব এটা হচ্ছে বস্তু N1 পিন, এখান থেকে এটুকু যে দূরত্ব, তাহলে N1 L1 এটা কি বস্তুর দূরত্ব, তাহলে N1 L1 এটা হচ্ছে বস্তুর দূরত্ব। এটা সমান আমি কি লিখতে পারি, N1 L1 যদি আমি পেতে চাই তাহলে আমি এখান থেকে করতে পারি N1 N2 মাইনাস কি করব L1 L2, এই দূরত্বটা বাদ দিয়ে দিলে আমি দেখো দুটো দূরত্ব পাচ্ছি, এ একটা দূরত্ব পাচ্ছি প্লাস এ একটা দূরত্ব পাচ্ছি। আমি বের করতে হবে আমাকে N1 L1 এটা হচ্ছে বস্তু দূরত্ব কার দরুন, L1 অবস্থানের দরুন। তাহলে N1 L1 এটা যদি আমি পেতে চাই তাহলে আমি কি করছি N1 N2 এটা মাইনাস করে দিচ্ছি আমি L1 L2, কিন্তু আমি এটা পাচ্ছি না, তারপরে এটা একটা অবশিষ্ট থাকছে, তাহলে এটাকে আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে L1 N2 করলাম, বাদ দিয়ে দিলাম আমি। এখানে একটা হাফ দিয়েছি, হাফটা কেন দিয়েছি, কারণ এই যে ডিস্টেন্স পাচ্ছি আরও একটা এই ডিস্টেন্স পাচ্ছি, এই দুটো ডিস্টেন্স কিন্তু সমান আবার, কারণ কি U1 সমান V2 আবার U2 সমান হচ্ছে V1। আমরা আগে পড়েছিলাম যে বস্তুর লেন্সের প্রথম অবস্থানের দরুন বস্তুর দূরত্ব আর লেন্সের দ্বিতীয় অবস্থানের দরুন প্রতিবিম্ব দূরত্ব সমান। তাহলে এটা যদি বস্তুর দূরত্ব হয় প্রথম অবস্থানের দরুন, এটা লেন্সের দ্বিতীয় অবস্থানের দরুন যদি প্রতিবিম্ব দূরত্ব হয়, তাহলে এই যে বস্তুর দূরত্ব আর দ্বিতীয় অবস্থানের প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, তাহলে এটা আর এটা সমান হবে। তার জন্য এখানে কি করা হয়েছে, একটা হাফ নেওয়া হয়েছে। তাহলে N1 L1 যদি আমাকে পেতে হয় তাহলে আমি কি করছি N1 N2 থেকে আমি কি করছি এটা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা বাদ দিলে থাকছে কোনটা, এটা আবার এটা থাকছে, দুটো থাকছে। তাহলে আমি এখন কি করব, এটা বাদ দেবো, এটা বাদ দিয়েছি, ঠিক আছে, আর নিচে হাফ করেছি, কারণ কি এই ডিস্টেন্স সমান সেই জন্যেই, ঠিক আছে, এই দুটো হাফ করে দিয়েছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, কি পাচ্ছি, তাহলে N1 N2 মান কত, N1 N2 মান হচ্ছে D, সেটা D লিখে দিলাম, ডিস্টেন্স D। আর L1 L2 এটা কত X, তাহলে X লিখে দিলাম। তাহলে ইউ যে দূরত্বটা সেটা N1 L1 সেটা কত হচ্ছে হাফ ইন্টু D মাইনাস X আমরা পাচ্ছি। তাহলে আমরা ইউ এর মানটা পেয়ে গেলাম, বা ইউ এর মানটা এভাবে বলতে পারি যে এখানে N1 N2 যে ডিস্টেন্স আছে তা যদি অর্ধেক করে দিই আমি, অর্ধেক বলতে এই বরাবর অর্ধেক চলে গেল, এবার সেখান থেকে কি করব আমি অর্ধেক L1 N2 বাদ দিয়ে দেবো, L1 L2 ডিস্টেন্স কত, এটা অর্ধেকটা যদি বাদ দিয়ে দিই এইটুকু, টোটাল যে অর্ধেক আছে N1 N2 অর্ধেক কোনটা হবে, এই মাঝ বরাবর হবে, ঠিক আছে, এখান থেকে এইটুকু মাঝ বরাবর, সেখান থেকে আমি কি করছি L1 L2 কি অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি, অর্ধেক বাদ দিয়ে দিলে কি আমি এইটুকু ডিস্টেন্স পেয়ে যাবো N1 L1, সেটাও বলতে পারি আমরা। তাহলে এক্ষেত্রে ইউ এর মানটা আমি পাচ্ছি হাফ ইন্টু D মাইনাস X। এরপরে আমাকে কি করতে হবে, ভি এর মানটা নির্ণয় করতে হবে। ভি কোনটা, এখান থেকে এই ডিস্টেন্স অর্থাৎ L1 N2 যদি আমাকে পেতে হয় তাহলে N1 N2 থেকে আমি কি করব N1 L1 বাদ দিয়ে দেবো, তাহলে N1 L1 বাদ দিয়ে যদি আমি দিই তাহলে কি পাচ্ছি, টোটাল N1 N2 ডিস্টেন্সটা কত D মাইনাস N1 L1 কত পেয়েছি আমি হাফ ইন্টু D মাইনাস X বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে 2D মাইনাস D প্লাস X পাচ্ছি, তাহলে হাফ ইন্টু D প্লাস X, এটা আমি পেলাম ভিটা। তাহলে আমি এখানে ইউ পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম। এবার উত্তর লেন্সে যদি সদ্বিম্ব গঠন হয় সেই সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা সূত্র জানি 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f, 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f। তাহলে আমি কি করবো, ভি এর জায়গায় মান বসাবো, ভি এর জায়গায় মান কত ডি প্লাস এক্স বাই টু, তাহলে টুটা কি হবে উপরে চলে যাবে, 2/d প্লাস এক্স হয়ে যাবে। ইউ এর মান কত ডি মাইনাস এক্স বাই টু, তাহলে টুটা উপরে চলে যাবে, ডি মাইনাস এক্স হয়ে গেল 2/d মাইনাস এক্স, 1/f রেখে দিলাম, যেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, ফোকাসটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কি করলাম, টুটা কমন নিলাম, 1/d প্লাস এক্স প্লাস 1/d মাইনাস এক্স সমান হচ্ছে 1/f, ঠিক আছে, 1/fটার এপি রাখলাম, টুটা থাকলো, এবার লসাগু করে দিচ্ছি, তাহলে কি হবে d মাইনাস এক্স প্লাস d প্লাস এক্স বাই d প্লাস এক্স ইন্টু d মাইনাস এক্স, এক্স কেটে চলে যাচ্ছে, তাহলে থাকছে কত 2d, 2 ইন্টু 2d তার মানে কি 4d বাই এটা কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তাহলে কি হবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি আমি এখানে 4d/d² মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি করবো উল্টে দিলাম 1/fটা এফ করে দিলে কি হবে এটাও নিচেরটা উপরে চলে যাবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এরকম একটা ফর্মুলা আমরা আগে পেয়েছিলাম। এক্ষেত্রে কি হচ্ছে এটা আমাদের প্র্যাকটিক্যালের জিনিস, প্র্যাকটিক্যাল করে কি করতে হবে ডি এর মানটা আমাকে বের করে নিলাম, ডি এর মানটা আমি মেপে নিলাম, এক্স এর মানটা কি হবে আমাকে মেপে নিতে হবে, দুটো অবস্থানের দরুন কি হবে পর্দায় প্রতিবিম্ব গঠন হবে দুটো। ঠিক আছে, ডি এর মান যদি আমি পেয়ে যাই, এক্স এর মান যদি পেয়ে যাই, এফ এর মানটা কি করবো ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালের জিনিস যেটাকে বলা হচ্ছে সরণ পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করা, যেটা প্র্যাকটিক্যালি মূলত করা হয়। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো মোস্ট ভাইটাল জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা কাকে বলা হচ্ছে? বলছে একটা লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি ওই লেন্স তার উপর আপতিত একটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে কত বেশি অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ পড়তে পারে। তাহলে একটা লেন্সের ক্ষমতা বলতে এটাই বোঝানো হয় যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসার পর ওই লেন্স থেকে প্রতিসরণের পর সেই রশ্মিগুচ্ছকে সে কত বেশি পরিমাণ অভিসারী করতে পারবে বা অপসারী করতে পারবে, সেটা হচ্ছে তার লেন্সের ক্ষমতা। কত বেশি অভিসারী করতে পারবে বা কত বেশি অপসারী করতে পারবে। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে অভিসারী করতে পারবে কতটা, আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে অপসারী করতে পারবে রশ্মিগুচ্ছ পরিণত করে, সেটাই তার ক্ষমতা বলা আছে। তো কি হচ্ছে যে লেন্স যত বেশি পরিমাণ অভিসারী করতে পারবে, অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসার পর লেন্সে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়, প্রধান অক্ষ বরাবর একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটা যত লেন্সের কাছে অবস্থান করবে সেই লেন্সের ক্ষমতা তত বেশি। কি বললাম, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসার পর লেন্সে প্রতিসরণ ঘটলো উত্তর লেন্সের ক্ষেত্রে, এবং কি অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হবে একটা বিন্দুতে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়। তো যে লেন্সের ক্ষেত্রে এই বিন্দুটা কাছাকাছি অবস্থান করবে সেই লেন্সের ক্ষমতা বেশি হবে, যে লেন্সের দূরে অবস্থান করবে সেটার ক্ষমতা কম হবে। তো এখানে আমরা দুটো ছবি দেখিয়েছি, এখানে একটা L1 একটা লেন্স আছে, এখানে L2 একটা লেন্স, দুটো লেন্স আলাদা আলাদা আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসার পর কি হচ্ছে প্রতিসরিত হয়ে অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হচ্ছে এবং প্রধান অক্ষের উপর একটা বিন্দু F1 এ মিলিত হচ্ছে। ঠিক আছে, F1 বিন্দুতে মিলিত হচ্ছে। এখন আরেকটা লেন্স নিয়েছি L2, সেই ক্ষেত্রে কি হচ্ছে আলোক রশ্মি সমান্তরালভাবে আসার পর কোথায় মিলিত হয়েছে প্রধান অক্ষের উপর F2 বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি OF2 এটা হচ্ছে ছোট কার থেকে OF1 এর। তাহলে এই ক্ষেত্রে লেন্স থেকে L1 যে লেন্স আছে সেই ক্ষেত্রে রশ্মিগুলো প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়ে লেন্স থেকে অনেকটা দূরে মিলিত হচ্ছে। L2 লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে অনেকটা কাছে মিলিত হচ্ছে, এক্ষেত্রে অনেকটা দূরে মিলিত হচ্ছে, এক্ষেত্রে প্রধান অক্ষের খুব কাছাকাছি একটা জায়গায় মিলিত হচ্ছে, প্রধান অক্ষ লেন্স থেকে প্রধান অক্ষের উপর কাছাকাছি জায়গায় মিলিত হচ্ছে, অর্থাৎ OF1টা বড় হচ্ছে OF2টা ছোট হচ্ছে। তাহলে এই দুটো লেন্সের মধ্যে কার ক্ষমতা বেশি? L2 যে লেন্স আছে তার ক্ষমতা বেশি। কেন? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অনেক বেশি অভিসারিতা পরিণত করেছে, লেন্স থেকে খুব কাছাকাছি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হতে বাধ্য করেছে। এই ক্ষেত্রে কি হচ্ছে লেন্স থেকে অনেক দূরে মিলিত হয়েছে, অনেক দূরে মিলিত হয়েছে, এই ক্ষেত্রে রশ্মিগুলো কি হচ্ছে অনেক কাছে মিলিত হয়েছে, তার জন্য এই যে L2 লেন্সটা আছে তার ক্ষমতা অনেক বেশি। আবার যদি এটা আমরা অবতল লেন্সের কথা বিবেচনা করি, অবতল লেন্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি সমান্তরাল আলোক রশ্মি আসার পর কি হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়। এখন দেখো এই যে অপসারী রশ্মিগুচ্ছগুলো কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে? F1 বিন্দু থেকে। কারণ কি এই যে প্রতিসরণের পর যে রশ্মিগুলো চলে যাচ্ছে, প্রতিসরিত রশ্মিগুলোকে আমি যদি পিছন দিকে বাড়াই প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় এবং মনে হয় যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে F1 বিন্দু থেকে কি হচ্ছে রশ্মিগুলো অপসৃত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে লেন্স থেকে কোন জায়গায়, লেন্স থেকে F1 বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, OF1 আমি পেলাম। আবার দেখো আর একটা লেন্স নিয়েছি L2 লেন্স, অবতল লেন্স নিয়েছি, সেক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসার পর রশ্মিগুলো অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে, এই রশ্মিগুলোকে যদি পিছন দিকে বাড়ায় দেখা যাচ্ছে প্রধান অক্ষের উপর F2 বিন্দুতে মিলিত হয়েছে বা F2 বিন্দু থেকে রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো এই যে F2 বিন্দুটা এই ক্ষেত্রে লেন্স থেকে কাছে, এখানে F1 বিন্দুটা কি লেন্স থেকে অনেকটা দূরে। তাহলে এই যে দুই লেন্সের মধ্যে কার ক্ষমতা বেশি? এই যে অবতল লেন্স যেটা আছে L2 যেটা তার ক্ষমতা বেশি, এই অবতল লেন্সের থেকে L1 যে অবতল লেন্স তার থেকে L2-র ক্ষমতা অনেক বেশি। কারণ কি এ খুব বেশি অপসারী রশ্মিগুচ্ছ পরিণত করেছে, অর্থাৎ এই যে বিন্দুটা খুব কাছে অবস্থান করছে,
লেন্স থেকে এই যে বিন্দুটা অনেক কাছে অবস্থান করার জন্য একে আমরা বলবো যে এর ক্ষমতা বেশি, এর ক্ষমতা কম। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, লেন্স থেকে অনেক দূরে মিলিত হয়েছে, এখানে কি হচ্ছে লেন্স থেকে অনেক কাছে মিলিত হয়েছে রশ্মিগুলো, তাহলে এর ক্ষমতা বেশি, এর ক্ষমতা কম। এক্ষেত্রেও কি হচ্ছে, এখান থেকে অনেক কাছাকাছি জায়গা থেকে অবস্থিত হচ্ছে বলে এর ক্ষমতা বেশি, এর ক্ষমতা হচ্ছে কম। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা বলতে এটাই বোঝানো হয় যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন আসে লেন্সে প্রতিসরণের পর সেটা যত বেশি অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হবে বা যত বেশি অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হবে তার পরিমাণই হচ্ছে লেন্সের ক্ষমতা। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয় আছে যে আমরা দেখেছিলাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসার পর প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় লেন্সের আলোক কেন্দ্র থেকে সেই ডিস্টেন্সটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তাহলে এখান থেকে L1 লেন্সের ক্ষেত্রে ও এফ ওয়ানটা কী হবে, একটা ফোকাস দূরত্ব হবে। L2 লেন্সের ক্ষেত্রে ও এফ টুটাও কী হবে, লেন্সের ফোকাস দূরত্ব। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে ও এফ ওয়ানটা ফোকাস দূরত্ব, এক্ষেত্রে ও এফ টুটা ফোকাস দূরত্ব। তাহলে এক্ষেত্রে ক্ষমতা যেটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্ষমতা পি সমান হচ্ছে 1/f, অর্থাৎ ক্ষমতা পি পাওয়ার যেটাকে 1/f তোমার হচ্ছে ফোকাস দূরত্বের অনন্য রূপে প্রকাশ করা হচ্ছে। তাহলে যে লেন্সের দেখো এক্ষেত্রে এই যে লেন্সটা তার ফোকাস দূরত্বের অনেক বেশি, ফোকাস দূরত্ব অনেক বেশি হলে ক্ষমতা কী হবে, কম হবে বললাম, এর ক্ষমতা কম, তাহলে এখানে সেটাই হচ্ছে এফটা কম হয়ে যাচ্ছে, ও এফ ওয়ানটা কি ফোকাস দূরত্ব কম, এর ক্ষেত্রে কি ও এফ টুটা ফোকাস দূরত্বটা অনেক কম, তার জন্য কি হচ্ছে পিটা অনেক বেশি। এখানে ও এফ ওয়ান যে ফোকাস দূরত্বটা বেশি সেজন্য কি হচ্ছে পাওয়ারটা কম, সেটা কম লেখা হচ্ছে। এক্ষেত্রে কি ওয়েভ টুটা অনেক কম, কম হওয়ার দরুন কি হচ্ছে ক্ষমতাটা অনেক বেশি, পিটা অনেক বেশি, তাহলে এফ যত কমবে পিটা তত বাড়বে, এফ যত বাড়বে পিটা তত কমবে, ব্যাস আনুপাতিক সম্পর্ক। তাহলে লেন্সের ক্ষমতাকে এইভাবে প্রকাশ করা হয়, যেখানে এফটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এবার আসি লেন্সের ক্ষমতার যে একক, তাহলে ফোকাস দূরত্ব যেমন একটা একক থাকে সেন্টিমিটার বা মিটার, এক্ষেত্রে কি হবে ক্ষমতা সেটাকে লেখা হয়, লেন্সের যে ক্ষমতা সেটাকে ডায়োপ্টার দিয়ে লেখা হয়, ডায়োপ্টার, ইংরেজিতে ডায়োপ্টার বা সংক্ষেপে ডিপিটি দিয়েও লেখা হয়। ঠিক আছে, লেন্সের ক্ষমতা। তো এখানে কি হয় 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে বলা হয় 1 ডায়োপ্টার, 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট যে লেন্স তার ক্ষমতাকে 1 ডায়োপ্টার বলা হয়। তাহলে লেন্সের একক যেটাকে ডায়োপ্টার বলা হচ্ছে বা ডিপিটি বলা হয়, একে কিভাবে প্রকাশ করা হচ্ছে যে 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে 1 ডায়োপ্টার বলা হয়। তাহলে পি সমান হচ্ছে 1/f পেয়েছিলাম, তাহলে 1/f, এফটা কি মিটার এককে এটাকে, তাহলে পি এর একক হচ্ছে ডায়োপ্টার বা মিটার ইনভার্স, কারণ কি এফটা নিচে আছে, এফ এর একক কি মিটার, 1/মিটার, সেটাকে আমি কি লিখবো মিটার ইনভার্স বা ডায়োপ্টার। তাহলে এসআই পদ্ধতিতে পি যে ক্ষমতা লেন্সের যে ক্ষমতা সেটাকে আমি ডায়োপ্টার লিখবো বা মিটার ইনভার্স লিখবো। যদি এফ এর মানটা সেমিতে থাকে, যদি এফ এর মানটা সেমিতে থাকে তাহলে আমি কি করব, তাহলে সেমিটাকে আমাকে কি করতে হয় মিটারে কনভার্ট করতে হয়। তাহলে সেমিটাকে মিটারে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কি করব 100 দিয়ে আমি ভাগ করব, তাই তো নাকি 100 দিয়ে যদি ভাগ করি এফটাকে 100 দিয়ে ভাগ করলে 100টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে, যদি সেন্টিমিটার দেওয়া থাকে সেটাকে আমি ডায়োপ্টারে যদি আনতে চাই বা মিটার ইনভার্সে আনতে চাই তাহলে কি করব সেন্টিমিটারকে 100 দিয়ে আমি ভাগ করব, তাহলে এই যে এফ আছে একে যদি আমি 100 দিয়ে ভাগ করি 100টা গিয়ে উপরে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এফ এর মানটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে আমি সেটাকে পিটাকে প্রকাশ করব 100/f, এফটা কি হবে সেন্টিমিটার এককে। যদি মিটার এককে থাকে তাহলে আমি 1/f লিখে দেবো শুধুমাত্র, যেখানে এফটা কি মিটার এককে যদি থাকে। ফোকাস দৈর্ঘ্য যদি সেন্টিমিটার এককে থাকে তাহলে পাওয়ার যেটা আমরা পি বলবো সেটা হচ্ছে 100/f, এফটা কি সেমি এককে। ঠিক আছে, এর এক্সাম্পল আমরা পরে আসছি। তাহলে পি সমান আমরা কি পাচ্ছি এখানে, পি সমান হচ্ছে গিয়ে ডায়োপ্টার এককে 1/মিটার বা 100/f সেন্টিমিটার এককে। ঠিক আছে, যদি সেন্টিমিটার এককে থাকে তাহলে আমরা কি লিখবো 100/f লিখবো ক্ষমতা যেটা পাবো, আর যদি মিটার এককে থাকে এফ এর মানটা ফোকাস দৈর্ঘ্য তাহলে আমরা কি লিখবো পি সমান হচ্ছে 1/f দিয়ে লিখবো। এর আরেকটা জিনিস আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে ধনাত্মক, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক। তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে প্লাস বসাই তাহলে পি এর মানটা কি হবে প্লাস আসবে, তার জন্য উত্তল লেন্সের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে ধনাত্মক, সেই ক্ষমতাটা হচ্ছে ধনাত্মক। আর অবতল লেন্স যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ফোকাসটা কি হয় ঋণাত্মক হয়, সেই জন্য কি অবতল লেন্সের ক্ষমতাটা কি হবে ঋণাত্মক। তাহলে এক্ষেত্রে পি যে পাওয়ার পেলাম সেটা হচ্ছে 1/f, এফটা যদি মিটার এককে প্রকাশ করি তাহলে পি সমান হচ্ছে 1/f, সেটা ডায়োপ্টার বা মিটার ইনভার্স একক হবে। যদি এফটা সেন্টিমিটার এককে থাকে তাহলে সেন্টিমিটারকে আমাকে মিটার করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করলে কি হবে 100টা উপরে
চলে যাবে। তাহলে 100/f সেটা হচ্ছে সেমি এককে, এবং যে এককটা পাওয়ারের একক যেটা আমরা পাবো সেটা ডিপিটি বা মিটার ইনভার্স। ক্ষমতা যেটা উত্তর লেন্সের ক্ষমতাটা হচ্ছে ধনাত্মক, অবতল লেন্সের ক্ষমতাকে ঋণাত্মক। কেন বলা হচ্ছে? কারণ ফোকাসের উপর নির্ভর করছে। ফোকাসটা যদি ধনাত্মক হয় তাহলে ক্ষমতাটা ধনাত্মক, ফোকাস যদি ঋণাত্মক হয় তাহলে ক্ষমতা হবে ঋণাত্মক। তো এই ক্ষেত্রে আমাকে একটা অঙ্ক দিয়েছে যে একটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্যটা কত? 20 সেন্টিমিটার। তাহলে তার ক্ষমতা কত? তাহলে এফ এর মানটা কত? 20 সেন্টিমিটার। পি সমান আমরা কি জানি 1/f। তাহলে এফটা কোন এককে আছে? যদি মিটার এককে থাকে, যদি সেন্টিমিটার এককে থাকে তাহলে আমরা কি লিখবো? 100/f। তাহলে 100/f এর মানটা কত? 20 বসিয়ে দিলাম। তাহলে কত হলো? ডিপিটি, 5 ডিপিটি। তাহলে ক্ষমতা কত পাবো আমরা? 5 ডিপিটি বা ডায়োপ্টার বা মিটার ইনভার্স। আবার যদি আমাকে লেন্সের ক্ষমতা বলে দেয়, যদি বলে ফোকাস দূরত্ব কত, একটা লেন্সের ক্ষমতা কত? 4 ডায়োপ্টার। তাহলে ফোকাস দূরত্ব কত হবে? তাহলে আমরা পি সমান কি জানি? 1/f। ঠিক আছে, তাহলে এফটা কত? এফটা হচ্ছে মিটার এককে, তাহলে এফটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে এফ সমান হচ্ছে 1/p, তাহলে 1/4 মিটার। ঠিক আছে, এটাকে যদি আমি সেন্টিমিটার এককে প্রকাশ করতে যাই তাহলে 1 মিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এফের মানটা কত? 25 সেন্টিমিটার। আবার দেখো, -4 ডায়োপ্টার ক্ষমতার লেন্সের প্রকৃতি বা ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে -4 ক্ষমতা কত? পি সমান হচ্ছে -4 মিটার ইনভার্স বা ডায়োপ্টার। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে যে লেন্সটা আছে সেই লেন্সটা কি? অবতল লেন্স। ঠিক আছে, কারণ অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে ঋণাত্মক হয়। তাহলে এক্ষেত্রে কি করবো? ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে পি সমান হচ্ছে 1/f, তাহলে এফ সমান 1/p। তাহলে 1/p এর জায়গায় -4 বসালাম। তাহলে এত মিটার। এই মিটারটাকে যদি আমি সেন্টিমিটারে করতে যাই, মিটার 1 মিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে -1/4 ইন্টু 100, তাহলে -25 সেন্টিমিটার আমি পাচ্ছি। এবার যেটা আসবো সেটা হচ্ছে লেন্সের সমবায়। তো আমরা লেন্সের ক্ষমতা জানলাম, ক্ষমতা যেটা পি দিয়ে লেখা হয় সেটা হচ্ছে 1/f। এখন যদি একটা লেন্সের পরিবর্তে অনেক কটা লেন্স থাকে, পরপর যদি যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই লেন্স সমবায় যে গঠন হচ্ছে তার ক্ষমতা কত হবে? তো এক্ষেত্রে দুটো লেন্স আছে, একটা P1 একটা P2। এই দুটো কি করেছে? আমি পরস্পর সংস্পর্শে রেখেছি, ঠিক এরকম ধরনের সংস্পর্শে রেখেছি। তাহলে এরকম যদি সংস্পর্শে থাকে তাহলে সমবায় গঠন করে, এই সমবায়ের ক্ষমতা কত হতে পারে? তাহলে সেই যে ক্ষমতাটা হবে পি সমান হচ্ছে P1 প্লাস P2 দিয়ে আমি লিখবো। লেন্স সমবায়ের ক্ষমতা হবে P1 প্লাস P2। তো মনে কোশ্চেন জাগতে পারে, যদি দুটো উত্তল লেন্স না হয়, একটা উত্তল একটা অবতল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? বা দুটো যদি অবতল হয় সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম যে একটা হচ্ছে P1 সমান হচ্ছে 5 ডায়োপ্টার একটা লেন্স, উত্তল লেন্স, আর একটা হচ্ছে 4 ডায়োপ্টার। তাহলে এই যে সমবায় গঠন হচ্ছে এই সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা কত হবে? P1 প্লাস P2, এই যে ফর্মুলা সেটা যদি বসায় আমি 5 + 4 9 ডায়োপ্টার আমি পাচ্ছি। তাহলে এরকম যদি হয় সমবায় গঠন করে তার ক্ষমতাটা হয়েছে দুটোর যে ক্ষমতা যোগফল 9 ডায়োপ্টার। এখন যদি একটা P1 সমান হচ্ছে 3 ডায়োপ্টার আর একটা হচ্ছে P2 হচ্ছে -4 ডায়োপ্টার, অর্থাৎ একটা উত্তল লেন্স একটা হচ্ছে অবতল লেন্স সমবায় গঠন করেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব আমি? সেই ক্ষেত্রে P1 প্লাস P2 ফর্মুলা লাগাবো। P1 এর মান কত? +3, P2 এর মান কত? -4। তাহলে কত হচ্ছে? -1 ডায়োপ্টার। তাহলে একটা যদি উত্তল থাকে একটা যদি অবতল থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবো? আমি সিম্পল যোগ করবো, বীজগাণিতিক যেভাবে যোগফল করে সেটাই করবো। তাহলে এক্ষেত্রে আমি কি পেলাম? -1 ডায়োপ্টার। তাহলে যে সমবায় গঠন হচ্ছে উত্তল এবং অবতল নিয়ে তাদের ক্ষেত্রে যে ক্ষমতাটা হচ্ছে সেটা হচ্ছে -1 ডায়োপ্টার পাচ্ছি। ঠিক আছে, এবার যদি দুটোই মাইনাস থাকে সেই ক্ষেত্রে সে বীজগণিতের যোগফল হিসেবে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই আমার। তাহলে এটা হচ্ছে লেন্স সমবায়ের ক্ষমতা। দুটো লেন্স একসাথে যদি থাকে তাহলে তাদের যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালের যে ক্ষমতার যোগফল যেটা হবে সমবায়ের ক্ষমতা সেটাই হবে। ইন্ডিভিজুয়ালের যে যোগফল ক্ষমতা সেটা হচ্ছে গিয়ে সমবায়টা যেটা আছে তার ক্ষমতা হবে। পি সমান হচ্ছে P1 প্লাস P2 দিয়ে আমরা লিখব। এরপরে যেটা আসছে সেটা লেন্সের ক্ষমতার সঙ্গে লেন্সের বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। লেন্সের যে ক্ষমতা তার সঙ্গে বক্রতা ব্যাসার্ধের কি সম্পর্ক আছে আমরা সেটা দেখব। তো আমরা জানি 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এই সম্পর্কটা আমরা জানি। 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 1/r1 মাইনাস r2, যেখানে r1 r2 হলো লেন্সের বক্রতা ব্যাসার্ধ আর মিউটা হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, এফটা কি? লেন্সের ফোকাস। এই সম্পর্কটা আমরা জানি। উভয়তল যদি লেন্স হয়ে থাকে সেক্ষেত্রে কি হয়? উভয়তল লেন্সের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 1/f সমান হচ্ছে μ-1 ইন্টু 1/r1 প্লাস 1/r2, যেখানে একটা r1 হচ্ছে পজিটিভ একটা r1 নেগেটিভ হয়। তাহলে এই জিনিসটা আমরা পেয়েছিলাম। যদি সমতল হয়ে থাকে অর্থাৎ যদি বক্রতা ব্যাসার্ধ দুটো সমান হয়ে যায়, ঠিক আছে, লেন্সটা গঠন হয়েছে তার যে বক্রতা ব্যাসার্ধ দুটো যদি সমান হয়ে যায়
তাহলে R1 R2 যদি সমান হয়ে যায় তাহলে 1/f সমান আমি পাবো কত, মিউ মাইনাস 1 ইন্টু 2/r, যেটা আমরা পেয়েছিলাম সমতল লেন্সের ক্ষেত্রে। এখন দেখো ক্ষমতা সমান আমরা কি জানি 1/f, তাহলে 1/f এর জায়গায় কোনটা বসাবো, এটা মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে সেক্ষেত্রে যে ক্ষমতা আমরা পাচ্ছি যে লেন্সটার, ওই যে লেন্সটার ক্ষমতা পি সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে মিউটা যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ লেন্স যে থাকে তার উপাদানের যে প্রতিসরাঙ্ক সেটা কনস্ট্যান্ট থাকে, দুইটা একটা ধ্রুবক, 1 ও একটা ধ্রুবক, তাহলে পি প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, পি প্রপোর্শনাল টু 1/r ব্যস্ত অনুপাতিক। আবার দেখো উভয়বতল লেন্সের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম 1/f সমান হচ্ছে মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2 আমরা পেয়েছিলাম। এটা হচ্ছে উভয়বতল লেন্সের ক্ষেত্রে পেয়েছিলাম। যদি সমাবতল লেন্সের ক্ষেত্রে অর্থাৎ R1 R2 যদি সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 1/f সমান হচ্ছে মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে এই ক্ষেত্রে লেন্সের ক্ষমতা কি হবে, মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 2/r। কেন, পি সমান হচ্ছে 1/f। তাহলে 1/f এর জায়গায় কি করব, এই মানটা আমি বসিয়ে দেবো। তাহলে সেই মানটা আমি কি করলাম, বসিয়ে দিলাম, পি সমান মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে এক্ষেত্রে পি প্রপোর্শনাল টু 1/r আমি পাচ্ছি। তাহলে এই দুটো জিনিস থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি বিশ্লেষণ করে, যে লেন্সের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, বক্রতা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ক্ষমতা কি হবে, কমবে, বক্রতা ব্যাসার্ধ যদি কমে তাহলে ক্ষমতা হচ্ছে বাড়বে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস থেকে আমি দেখতে পাচ্ছি পি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক পি এর সাথে আর এর, আর যদি বাড়ে পি কমবে, আর যদি কমে পিটা বাড়বে। তাহলে এখানে আমরা উভতল বা সমতল ও উভয়বতল বা সমতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ বাড়লে ক্ষমতা কমে যাচ্ছে এবং বক্রতা ব্যাসার্ধ কমলে ক্ষমতা বাড়ছে, যেটা আমরা এই দুটো রিলেশন আমরা পেলাম। ঠিক আছে, এই দুটো রিলেশন আমরা পেলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বক্রতা ব্যাসার্ধের সাথে কিরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপরে আমরা কিছু জিনিস দেখবো, আমরা কিছু কিছু নোট। যখন আমরা দুটো পাতলা সমান এবং বিপরীত ফোকাস দৈর্ঘ্যের লেন্সকে নিয়েছি, ঠিক আছে, দিয়ে কি করেছি, পরস্পর সংলগ্ন অবস্থায় রেখেছি, ঠিক আগে যেমন সমবায় গঠন করেছিলাম এক্ষেত্রে সেরকমই। তাহলে একটা হচ্ছে উত্তল লেন্স নিয়েছি, একটা অবতল লেন্স নিয়েছি, যাদের ফোকাস দূরত্ব হচ্ছে কি সমান, ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্যগুলো হচ্ছে সমান। সেক্ষেত্রে যদি সমবায় গঠন করে তাহলে সেই সমবায়ের ক্ষমতা কত হবে সেটা আমরা দেখব, বা সেই সমবায়টা কিসের মতো আচরণ করবে সেটা আমরা দেখব। তাহলে দুটো পাতলা নিয়েছি লেন্স, যেগুলো হচ্ছে সমান এবং বিপরীত ফোকাস দৈর্ঘ্য, দুটোরই সমান। একটা উত্তল একটা অবতল লেন্স নিয়েছি, যাদের ফোকাস দৈর্ঘ্য কি সমান। তাহলে আমরা জানি তুল্য ফোকাস যেটা লিখি 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2। এখন দেখো f1টা যদি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয় তাহলে f লিখে দেবো আমি, কারণ কি মান সমান আর কি পজিটিভ। f2টা কত, f সমান কিন্তু কি ঋণাত্মক, কারণ অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয় কি ঋণাত্মক, তাহলে প্লাস দিয়ে মাইনাস 1/f। তাহলে এটা সমান কত হচ্ছে 0 পাচ্ছি, 1/f সমান কি পাচ্ছি আমি 0। ঠিক আছে, তাহলে f সমান কি হচ্ছে ইনফিনিটি, f সমান কি হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ফোকাস যে তুল্য যে ফোকাস সেটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, অসীম। ঠিক আছে, অসীম হয়ে যাচ্ছে। ক্ষমতাটা কি হবে, ক্ষমতা সমান পি সমান হচ্ছে 1/f, 1/f এর মান কত পেয়েছি 0 পেয়েছি, তাহলে এটা হচ্ছে ক্ষমতা 0। তাহলে এই ক্ষেত্রে একটা যদি আমি উত্তল লেন্স একটা অবতল লেন্স নিয়ে এবং দুজনে যদি ফোকাস দৈর্ঘ্য সমান হয় এবং যদি সমবায় গঠন করে তাহলে তার ক্ষমতা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর তার ফোকাস দূরত্ব কি হচ্ছে, সমবায়ের ফোকাস দূরত্ব সেটা হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে। এই ধরনের যে লেন্স সমবায় সেটা কিসের মতো আচরণ করবে, একটা সমতল কাঁচ প্লেটের মতো ব্যবহার করে। ঠিক আছে, সমতল কাঁচ প্লেটের মতো ব্যবহার করে। এরপর আরেকটা নোট যেটা হচ্ছে লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হলে, তাহলে একটা লেন্স নিয়েছি, সে লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের তুলনায় প্রতিসরাঙ্কের তুলনায় যদি বেশি হয় তাহলে উত্তল লেন্সটা কি হবে, অপসারী ক্ষমতা সম্পন্ন এবং অবতল লেন্সটা অভিসারী ক্ষমতা সম্পন্ন প্রদর্শন করবে। তো এর আগে আমরা দেখেছিলাম যে একটা লেন্সের মাধ্যমে যে প্রতিসরাঙ্ক, লেন্সের যে প্রতিসরাঙ্ক উপাদানের প্রতিসরাঙ্ক আশেপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা যদি কম হয়ে যায় তাহলে উত্তল লেন্সটা কি হবে, অবতল লেন্সের মতো আচরণ করে এবং অবতল লেন্সটা উত্তল লেন্সের মতো আচরণ করে। তাহলে উল্টো যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, উত্তল লেন্সটা অপসারী ক্ষমতা সম্পন্ন হয়ে যাবে এবং অবতল লেন্সটা অভিসারী ক্ষমতা সম্পন্ন হয়ে যাবে। ঠিক আমরা এটা পড়েছিলাম যখন লেন্স নিয়ে আলোচনা করা হচ্ছিল। ঠিক আছে, লেন্সের উপাদান, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে একটা প্রিজমের মতো তুলনা করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লেন্স
লেন্সটাকে যদি কি করি একটা ঘন মাধ্যমে নিয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, উত্তল লেন্সটা অপসারী মতো আচরণ করবে, অপসারী লেন্সের মতো, ঠিক আছে, অবতল লেন্সের মতো। আর অবতল লেন্সটা কি হবে, উত্তল লেন্সের মতো আচরণ করবে বা অভিসারী লেন্সের মতো আচরণ করবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতাটাও কি হবে, পাল্টে যাবে। আবার যদি মনে করা যাক চারপাশের মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ এম, লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক যদি মিউ জি হয়, এখন মিউ এমটা বৃদ্ধি করে মিউ এম ড্যাশ হলে লেন্সের ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে, অর্থাৎ ফোকাস বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখেছিলাম যখন একটা লেন্সকে বায়ু মাধ্যম থেকে যখন আমি কি করেছিলাম জলে নিয়ে গেছিলাম, তার ফোকাস দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছিলাম। এটা কিন্তু আমরা দেখেছিলাম, আগে যে টপিক আছে সেটা দেখে নেবে যে একটা লেন্সকে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে নিয়ে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেটা আমরা দেখেছি। ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষমতা কি হবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ক্ষমতা কমবে, কারণ পি সমান হচ্ছে 1/f। তাহলে যেহেতু মিউ এমটা যদি বৃদ্ধি পাচ্ছে, মিউ এম যদি ঘনত্বটা যদি বৃদ্ধি পায়, পারিপার্শ্বিক যে মাধ্যম আছে তার ঘনত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে, ফোকাস দৈর্ঘ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষমতাটা কি হবে, কমবে, কারণ পি সমান হচ্ছে 1/f। তাহলে এই তিনটে ছোট ছোট নোট আমরা দেখলাম এবং সেগুলো জানলাম। এরপরে যেটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ক্ষমতার পরিবর্তন। আপতিত যে আলো আছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ফোকাস দৈর্ঘ্য ক্ষমতার কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে আমরা একটা সূত্র জানি, বিজ্ঞানী কসি যেটা দিয়েছিল যে প্রতিসারাঙ্কর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক, সেটা মিউ সমান হচ্ছে a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার, এটা আমরা দেখেছিলাম। কসির এটা যে ফর্মুলা দিয়েছিল প্রতিসারাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক, সেটা মিউ সমান হচ্ছে গিয়ে a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ আর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়ে থাকে তাহলে মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার, যেখানে a আর b হচ্ছে ধ্রুবক। তাহলে এক্ষেত্রে মিউ প্রপোর্শনাল টু আমি কি লিখতে পারি, 1/λ স্কয়ার, মিউ প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার। আবার আমরা কি জানি, ফোকাস 1/f সমান হচ্ছে কি, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে 1/f প্রপোর্শনাল টু কি হচ্ছে, মিউ, প্রতিসারাঙ্কের সঙ্গে সমানুপাতিক 1/f প্রপোর্শনাল টু মিউ, বা ফোকাস দৈর্ঘ্য আর প্রতিসারাঙ্ক কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। ফোকাস দৈর্ঘ্য আর প্রতিসারাঙ্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এক্ষেত্রে কসির যে ফর্মুলা মিউ প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার পাচ্ছি সেখান থেকে। আবার 1/f সমান কি, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, অর্থাৎ 1/f প্রপোর্শনাল টু মিউ, বা এফ আর মিউ দুজনে কি ব্যস্তানুপাতিক। এখন দেখো মিউ প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার পেয়েছিলাম, আবার 1/f প্রপোর্শনাল টু মিউ পাচ্ছি, তাহলে মিউ এর জায়গায় কি করবো, 1/λ স্কয়ার আমি বসাতে পারি। তাহলে কি হবে, 1/f প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার আমি পাচ্ছি, কারণ কি মিউ প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার হলে মিউ এর জায়গায় আমি কি করতে পারি, 1/λ স্কয়ার বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফোকাস যে দৈর্ঘ্য সেটা হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, বর্গের সমানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তোমার যে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে হচ্ছে, বর্গের সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। তাহলে এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কয়ার আমি পাচ্ছি। তাহলে এক্ষেত্রে একটা জিনিস, যদি এফটা প্রপোর্শনাল টু ল্যামডা স্কয়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোর যে ফোকাস দৈর্ঘ্যটা কীরকম পরিবর্তন হবে। তাহলে বলছে যেহেতু অন্যান্য যে কোনো বর্ণের আলোর তুলনায় লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তাই কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য অন্যান্য আলোর তুলনায় লাল আলোর ক্ষেত্রে বেশি হয়। তাহলে এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে ফোকাসটা কীভাবে বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে ফোকাসটাও কমবে। তাহলে অন্যান্য বর্ণের তুলনায় লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেক বেশি হয়। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়ে থাকে তাহলে লাল বর্ণের আলো তরঙ্গদের জন্য কোনো একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হবে, বাড়বে, অনেক বেশি হবে, ঠিক আছে, অন্যান্য আলোর তুলনায়। তাহলে আমি লাল বর্ণের আলো যদি ফেলি সেক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হবে, আর যদি অন্যান্য বর্ণের আলো ফেলি তাহলে সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা কম হবে। তাহলে এক্ষেত্রে লেন্সের ক্ষমতা আবার পি সমান আমরা কি জানি, 1/f, ঠিক আছে। তাহলে 1/f পি এর সাথে কি করব, ল্যামডার কি সম্পর্ক আছে, টপিকটা কি বলেছে আমাকে, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতা। তাহলে এখানে আমরা দেখলাম তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের একটা সম্পর্ক এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কয়ার, ঠিক আছে। আবার ক্ষমতার সাথে কি সম্পর্ক আছে দেখবো আমরা, পি সমান কি 1/f, 1/f প্রপোর্শনাল টু কি 1/λ স্কয়ার, তাহলে পি প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার। তাহলে ক্ষমতার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তাহলে পি প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমি একটা শর্ট নোট পাবো কি, অন্যান্য বর্ণের আলোর তুলনায় লাল বর্ণের আলোর ক্ষেত্রে কোনো লেন্সের ক্ষমতা কমবে, ঠিক আছে। যদি ফোকাস দৈর্ঘ্য বাড়ে
ফোকাস দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কী হবে, ক্ষমতা কমবে। তাহলে লাল বর্ণের আলোর ক্ষেত্রে কী হলো, লাল বর্ণের আলোর ক্ষেত্রে কী হচ্ছে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, ক্ষমতাটা কমে যাবে। তাহলে তাই বলতে চাচ্ছি যে অন্যান্য বর্ণের আলোর তুলনায় লাল বর্ণের আলোর ক্ষেত্রে কোনো লেন্সের ক্ষমতা কম হবে, ঠিক আছে। লাল বর্ণের তুলনায়, লাল বর্ণের ক্ষেত্রে কোনো লেন্সের ক্ষমতা কম, অন্যান্য বর্ণের তুলনায় কী হবে, তোমার ক্ষমতা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো রিলেশন পেলাম, এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কয়ার, আর এখানে পি প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার। এখানে একটা জিনিস আছে লেন্সের এফ সংখ্যা, ঠিক আছে, লেন্সের এফ সংখ্যা। কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে অনেক সময় কি করছে, সাধারণত তার উন্মেষের ব্যাসের গুণিতক রূপে প্রকাশ করা হয়, এই গুণিতককে লেন্সের এফ সংখ্যা বলা আছে। লেন্সের এফ সংখ্যা, তো আমরা ফোকাস দৈর্ঘ্যকে কি করি, ফোকাস দৈর্ঘ্যটা লেন্সের যে উন্মেষ থাকে, উন্মেষের ব্যাস থাকে, তার গুণিতক রূপে প্রকাশ করি। এক্ষেত্রে যে গুণিতকটাকে প্রকাশ করা হয় সেই গুণিতকটাকে বলা হচ্ছে এফ সংখ্যা। তো এফ, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বড় এফ সমান হচ্ছে এফ ইন্টু ডি, ঠিক আছে। এবার দেখো এই ডিটা হচ্ছে কি, লেন্সের যে উন্মেষ থাকে তার ব্যাস, লেন্সের উন্মেষ থাকে তার ব্যাস, এবং এই এফটাকে প্রকাশ করা হয় এ ডি এর গুণিতক রূপে, সেটা হচ্ছে 6 ইন্টু ডি বা 7 ইন্টু ডি বা 15 ইন্টু ডি বা 20 ইন্টু ডি, এফটাকে প্রকাশ করা হয় কার গুণিতক রূপে, এই যে উন্মেষ থাকে, উন্মেষের ব্যাস থেকে তার গুণিতক রূপে প্রকাশ করা, এফ সমান হচ্ছে 20 ইন্টু ডি। তাহলে এই যে 20টা, সেই 20টাকে বলা হচ্ছে ওই লেন্সের এফ সংখ্যা। যদি এটা 15 হয়ে যায়, এফ সমান হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ সমান হচ্ছে 15 ইন্টু ডি, তার মানে হচ্ছে গিয়ে এফটা কত হচ্ছে, লেন্সের ফোকাস এফ সংখ্যা বলা আছে, ঠিক আছে, এফ সংখ্যা বলা হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা, কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে সাধারণত কি করা হয়, উন্মেষের ব্যাসের গুণিতক রূপে প্রকাশ করে, উন্মেষের ব্যাসের গুণিতক রূপে প্রকাশ করা হয়। এই যে এফটা 15 হতে পারে, 20 হতে পারে, 16 হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে যে সংখ্যাটা করবো আমি এখানে, ঠিক আছে, সেই উন্মেষের ব্যাসের গুণিতক রূপে প্রকাশ করবো, এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে লেন্সের এফ সংখ্যা। এক্ষেত্রে এফ সংখ্যা সমান কি, আমি এফ বাই ডি, অর্থাৎ ফোকাস বাই ব্যাস, উন্মেষের ব্যাস, বা ডি সমান আমি কি পেতে পারি, এফ বাই এফ, ফোকাস বাই এফ সংখ্যা। তো অনেক সময় বলে যে লেন্সের ফোকাস বা লেন্সের এফ সংখ্যা 15 বলতে কি বোঝায়, এফ সংখ্যা F15, ঠিক আছে, লেন্সের এফ সংখ্যা F15 বলতে কি বোঝায়। তো লেন্সের এফ সংখ্যা F15 বলতে বোঝায় যে লেন্সের উন্মেষের ব্যাস, লেন্সের যে উন্মেষ থাকে তার ব্যাস তার ফোকাস দৈর্ঘ্যের 1/15 অংশ। কারণ কি, ডি সমান আমরা কি পেয়েছি, এফ বাই এফ, বড় এফ বাই ছোট এফ, এফটা কি ফোকাস, এফটা কি হচ্ছে এফ সংখ্যা। তাহলে আমরা কি ডি এর জায়গায় কি বসাবো, ডি রাখলাম, এফ এর জায়গায় এফ থাকলো, এফটা কত বলেছে, এই যে ছোট এফটা, এফ সংখ্যাটা কত 15 বলেছে, তাহলে 15 লিখে দিলাম। তার মানে কি 1/15 এফ। তাহলে এফ সংখ্যা যদি 15 বলতে বোঝায় যে ওই লেন্সের উন্মেষের ব্যাস ফোকাস দৈর্ঘ্যের 1/15 অংশ, ফোকাস দৈর্ঘ্যের 1/15 অংশ, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের 1/15 অংশ। তাহলে এখানে বললাম যে এফ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে অনেক সময় ফোকাস দৈর্ঘ্যকে উন্মেষের ব্যাসের কিছু একটা গুণিতক রূপে প্রকাশ করা হয়, যে গুণিতক রূপে প্রকাশ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এফ সংখ্যা। কোন একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 32 হয় এবং এখানে যদি আমি লিখি 16 ইন্টু 2, ঠিক আছে, ডি যেখানে আছে উন্মেষের ব্যাস 2, যে 16টা পাবো সেই 16টাকে বলা হচ্ছে গিয়ে এফ সংখ্যা। যদি এফ এর মানটা 30 হয়, এটা যদি আমি করি 15 ইন্টু 2, ঠিক আছে, বা 10 ইন্টু 3, এফ এর মানটা ফোকাস দৈর্ঘ্য যদি 30 হয়, তাহলে এফটাকে আমি লিখলাম 10, আর ডিটা উন্মেষের ব্যাস যদি সেই যে লেন্সটা আছে তার উন্মেষের ব্যাস যদি 3 হয়, তাহলে 10 ইন্টু 3, তাহলে এই যে 10 সংখ্যাটা সেটাকে বলা হচ্ছে এফ সংখ্যা, ঠিক আছে, এফ সংখ্যা বলা আছে। তো এক্ষেত্রে বলা হচ্ছে একটা লেন্সের এফ সংখ্যা F15 বলতে বোঝানো হচ্ছে যে এই যে সেটা কি বোঝানো হচ্ছে যে লেন্সের যে উন্মেষের ব্যাস সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের, ফোকাস যে দৈর্ঘ্য আছে তার 1/15 অংশ। কারণ ডি সমান হচ্ছে এফ বাই এফ, এফ এর জায়গায় কত বসাবো, 15 বসাবো, 15 বসিয়ে দিলাম, তাহলে 1/f ইন্টু এফ, অর্থাৎ এই যে উন্মেষের ব্যাস যেটা সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের 1/15 অংশ, ঠিক আছে, লেন্সের এফ সংখ্যা বলা হয়। তো আর একটা জিনিস আছে ক্ষেত্রের গভীরতা। ক্ষেত্রের গভীরতা কি, লেন্স দিয়ে আমরা কি করি, অনেক সময় ফোকাসিং করি, তা লেন্স দিয়ে কোনো সমতলকে যখন ফোকাস করলে, মানে দেখছি জিনিসটা ফোকাসিং করছি, সমতলকে ফোকাস করলে ওই তলের সামনে থাকা কোনো বিন্দু থেকে পিছনে থাকা কোনো বিন্দু পর্যন্ত সমস্ত বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যায়, স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যায়। আমরা কি করছি, কোনো একটা সমতলকে ফোকাস করছি, তাহলে ওই সমতলের
বা ওই তলের সামনে থাকা কোনো বিন্দু থেকে পিছনে যে বিন্দু আছে, সামনে বিন্দু থাকবে পিছনে বিন্দু থেকে পুরো জিনিসটা সমতলে গঠন করবে। তাহলে সব বস্তুরই কি একটা স্পষ্ট প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। ঠিক আছে, একটা বস্তু রাখলাম, লেন্স দিয়ে কী করছি, ফোকাসিং করছি, দেখছি, তাহলে সামনে থাকা একটা বিন্দু যেমন দেখতে পাবো, পিছনে থাকা একটা বিন্দু কী হবে সেটা দেখতে পাবো। এই দুই বিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে ক্ষেত্রের গভীরতা। এই যে দুই বিন্দুর দূরত্ব সেটাকে বলা হচ্ছে ক্ষেত্রের গভীরতা। কোনো নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে এফ সংখ্যা যত বেশি হয় ক্ষেত্রের গভীরতা তত বাড়ে। দেখা গেছে যে এফ সংখ্যাটা যত বেশি হয় ক্ষেত্রের গভীরতাটা তত বাড়ে। ঠিক আছে, এফ সংখ্যা যত বেশি হয় ক্ষেত্রের গভীরতা তত বাড়ে। তো এখানে ক্ষেত্রের গভীরতা বলতে একটা তলকে আমি কি করছি, ফোকাসিং করছি, ওই তলের সামনে থাকা বিন্দু যেমন আমরা দেখতে পাবো, পিছনে থাকা বিন্দুর একটি স্পষ্ট প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে দুই বিন্দুর দূরত্ব সেই দূরত্বকে বলা হচ্ছে ক্ষেত্রের গভীরতা। যতটা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে দূরত্বটা, সেই দূরত্বকে বলা হচ্ছে ক্ষেত্রের গভীরতা। এর একটা জিনিস দেওয়া আছে যে ক্যামেরা লেন্সের এফ সংখ্যা তাৎপর্য কি। ক্যামেরা লেন্সের যে এফ সংখ্যা থাকে তার তাৎপর্যটা কি। তো এফ সমান আমরা কি পেলাম, এফ সংখ্যা যেটা এফ বাই ডি, এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর ডিটা হচ্ছে লেন্সের উন্মেষের ব্যাস। ঠিক আছে, লেন্সের উন্মেষের ব্যাস। তাহলে এখন দেখো ডি সমান আমি কি লিখতে পারি, এফ বাই এফ, এফ বাই এফ। এখন যদি এফ সংখ্যা যদি কমে, এফ সংখ্যা কমলে লেন্সের কি হবে, এই এফ সংখ্যা যদি কমে যায় লেন্সের কার্যকরী উন্মেষটা কি বাড়বে। এফটা যদি কমে তাহলে কি হবে, ডিটা বাড়বে, ডিটা বাড়বে, ফলে লেন্সের মধ্যে দিয়ে বেশি সংখ্যক আলো প্রবেশ করবে এবং প্রতিবিম্বটা কি হবে, অস্পষ্ট হবে। ঠিক আছে, এফ সংখ্যা যদি কমে তাহলে কি হবে, প্রতিবিম্ব অস্পষ্ট হবে, এফ সংখ্যা যদি বাড়ে তাহলে প্রতিবিম্ব স্পষ্ট হবে। কারণ আমরা ডি কোনটাকে বলছি, এই যে লেন্স আছে এ বি যেটা দূরত্ব যেটাকে বলা হচ্ছে, দুটো যে তল বক্রতা কেন্দ্র যে মিলিত হয়েছে প্রান্ত রেখা, এটাকে হচ্ছে আমরা উন্মেষ বলছি। ঠিক আছে, এখন যদি উন্মেষটা যত বাড়বে তত বেশি পরিমাণ কি হবে, আলো প্রবেশ করবে, তত বেশি পরিমাণ যদি আলো প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে প্রতিবিম্ব গঠন হবে একটা বস্তুর, সেই প্রতিবিম্বটা কি হচ্ছে অস্পষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা যদি বাড়ে, এই বিটা যত বাড়বে কি বেশি পরিমাণ আলো প্রবেশ করবে অন্যান্য জায়গা থেকে, তাহলে প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে যাবে। ওই জন্য কি এফ সংখ্যা যত কমে কার্যকরী উন্মেষটা তত বাড়বে, এফটা যত কমবে এই ডিটা কী হবে তত বাড়বে। ঠিক আছে, ব্যাসানুপাতিক সম্পর্ক, লেন্সের মধ্যে দিয়ে বেশি আলো প্রবেশ করবে এবং প্রতিবিম্বটা কী হবে, অস্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এফ সংখ্যা যত বাড়বে তত কী হবে, প্রতিবিম্ব স্পষ্ট হবে, আর এফ সংখ্যা যত কমবে ডিটা বাড়বে, ডি বাড়ার জন্য বেশি আলো প্রবেশ করবে, প্রতিবিম্ব অস্পষ্ট হবে। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। এছাড়াও এগুলো টুকিটাকি জিনিস যেগুলো পরীক্ষায় আসে, যে এফ সংখ্যা বলতে কী বোঝো, এফ সংখ্যা 15 বা 20 বলতে কী বোঝো, এসব জিনিসগুলো পরীক্ষায় আসে এবং এখান থেকে বেশিরভাগ যেগুলো আসে আরও বেশি ম্যাথ আসে। তোমরা এগুলো ভালো করে পড়াশোনা করবে, ভালোভাবে বুঝবে এবং বিভিন্ন ক্ষমতার সাথে তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসারাঙ্ক যে সম্পর্ক সেগুলো ভালোভাবে দেখবে।